দেখছেন কলকাতা টিভি, ভাস্বতী রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছি আরো বারো। আমি সুদীপ্ত রয়েছে আপনাদের সঙ্গে। আর সুদীপ্ত, শুরুতে যে খবরে নজর রাখবো, আরজিকর কাণ্ডে বিস্ফোরক পোস্ট সুখেন্দু শেখর রায়ের। সিপিকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করুক সিবিআই, সিপি এবং অধ্যক্ষকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হোক, এমনটাই এক্স স্যান্ডেলে পোস্ট তৃণমূল সাংসদের। একদমই তাই, এবং কারা আত্মহত্যার কথা প্রথম বলেছিলেন এবং তারও তদন্ত করা হোক এমনটাই বলেছেন তিনি। অর্থাৎ সুখেন্দু শেখর রায় তৃণমূলের সাংসদ, তিনি একাধিক প্রশ্ন তুলেছেন। তিনি বলছেন যে কারা প্রথম বলেছিল যে আত্মহত্যা করা হয়েছে, আত্মহত্যা করেছেন এই মহিলা, তারও তদন্ত করা উচিত। পাশাপাশি এই আরও বেশ কিছু প্রশ্ন তিনি রেখেছেন এবং তিনি বলছেন, তিনি প্রশ্ন তুলেছেন সুখেন্দু শেখর রায় অর্থাৎ তৃণমূলের যিনি সাংসদ রয়েছেন, যে সিপি এবং অধ্যক্ষকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করুক সিবিআই। একদমই, এবং এই ঘটনা ঘটার পরেও সুখেন্দু শেখর রায় তিনি একাধিকবার এই ঘটনার কড়া প্রতিবাদ জানিয়েছিলেন, সরব হয়েছিলেন তিনি, এবং সেই জায়গা থেকে সুখেন্দু শেখর রায় আমরা দেখেছিলাম প্রতিবাদ বিক্ষোভও করেছিলেন। এবার তিনি যে পোস্ট করেছেন, যেখানে তিনি উল্লেখ করেছেন যে সিপিকে ডেকে জিজ্ঞাসাবাদ করা হোক, এমনটাই মন্তব্য করেছেন তিনি। আরজিকর কাণ্ডে বিস্ফোরক পোস্ট সুখেন্দু শেখর রায়ের, সিপি এবং অধ্যক্ষকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করুক সিবিআই, এমনটাই বলছেন তিনি। কারা আত্মহত্যার কথা প্রথম রটিয়েছিল তারও তদন্ত করা উচিত, এমনটাই বলছেন সুখেন্দু শেখর রায় অর্থাৎ তৃণমূলের সাংসদ তিনি। আরজিকর কাণ্ডে বিস্ফোরক পোস্ট সুখেন্দু শেখর রায়ের, সিপিকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করুক সিবিআই এবং সিপি এবং অধ্যক্ষকে হেফাজতে নেওয়া হোক, তাদের জিজ্ঞাসাবাদ করা হোক, এমনই বলছেন, এমনই বিস্ফোরক পোস্ট করেছেন সুখেন্দু শেখর রায়। পাশাপাশি তিনি এও পোস্টে লিখেছেন কেন ঘটনার 3 দিন পর সেখানে স্নিপার ডগ ব্যবহার করা হলো, এবং এমন বহু প্রশ্ন উঠছে যার উত্তর দিতে হবে। ঘটনাস্থল সংলগ্ন এলাকার দেওয়াল কেন ভাঙা হলো, যেখানে তদন্ত চলছে, তদন্তের স্বার্থে সেখানকার তথ্য নথি প্রয়োজন হতে পারে এবং কোনো প্রমাণ প্রয়োজন হতে পারে। সেক্ষেত্রে কোনো ক্ষেত্রে এর আগেও যে অভিযোগ উঠেছিল প্রমাণ লোপাটের জন্যই কি এ ধরনের সেমিনার হল সংলগ্ন যে জায়গা, সেই জায়গা ভাঙা হচ্ছে, যদিও সংস্কারের কাজ করা হচ্ছে, এমনটাই কিন্তু কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছিল। একদমই তাই, এবং আরজিকর কাণ্ডে নানা প্রশ্ন তুললেন সুখেন্দু শেখর রায়। তিনি প্রশ্ন তুলেছেন, এক্স হ্যান্ডেলে তিনি পোস্ট করেছেন, আপনারা দেখতে পাচ্ছেন সেই পোস্ট, যেখানে বলা হচ্ছে যে অধ্যক্ষকে যেন আর জিজ্ঞাসাবাদ করা হয়। আমরা এই বিষয়ে কথা বলবো। আমার সঙ্গে রয়েছেন ফোন লাইনে সিপিএম নেতা, বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। বিকাশ রঞ্জন বাবু, আরজিকরের যে ঘটনা, সেই ঘটনায় এবার সুখেন্দু শেখর রায় তিনি যে এক্স স্যান্ডেলে পোস্ট করেছেন, যেখানে তিনি বলছেন যে সিপিকে হেফাজতে নিয়ে সিবিআই জেরা করুক। কিভাবে দেখছেন তার এই মন্তব্যকে আপনি? যে মন্তব্য করেছেন সেই মন্তব্য যথেষ্ট যুক্তি আছে। তিনি একজন আইনজীবী, তিনি আইনজীবী দৃষ্টিকোণ থেকে এই মন্তব্য করেছেন। এতে বিচলিত হওয়ার কিছু নেই, বরং তদন্ত করে বিষয়টা নির্দিষ্ট সিদ্ধান্তে পৌঁছানো দরকার। যে ঘটনা ঘটেছে এই ঘটনার পক্ষে যদি কেউ দাঁড়ান বা দাঁড়াবার চেষ্টা করেন, তিনি প্রকৃতপক্ষে মানবতার বিরুদ্ধেই দাঁড়াবেন। বেশ, ধন্যবাদ জানাবো আপনাকে। সিপিএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য ছিলেন ফোন লাইনে। আরজিকর কাণ্ডে বিস্ফোরক পোস্ট সুখেন্দু শেখর রায়ের, এবং এই বিষয়ে আমরা কথা বললাম সিপিএম নেতা তথা বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে। তিনি বলছেন সুখেন্দু শেখর রায় একজন আইনজীবী হিসেবে এই মন্তব্য করেছেন, মানবিকতার খাতিরে এই মন্তব্য করেছেন। একদমই, এবং আরজিকর কাণ্ডে এবার সরাসরি আরও এক ধাপ এগিয়ে গেলেন সুখেন্দু শেখর রায়। এবার তিনি কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে হেফাজতে নিয়ে অর্থাৎ সিবিআই হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করুক, এমনটাই তিনি তার এক্স হ্যান্ডেল পোস্টে লিখেছেন। পাশাপাশি ঘটনার এতদিন পর সেখানে কেন স্নিফার ডগ নিয়ে যাওয়া হয় সে নিয়েও প্রশ্ন তুলেছেন। ঘটনাস্থল সংলগ্ন দেওয়াল কেন ভেঙে ফেলা হলো, এই প্রশ্নও তুলেছেন তৃণমূল সাংসদ সুখেন্দু শেখর রায়। কংগ্রেস মুখপাত্র সৌম্য রায় রয়েছেন আমাদের সঙ্গে ফোন লাইনে। সৌম্যবাবু, আরজিকরের যে ঘটনা, সেই ঘটনায় আমরা দেখেছি এর আগেও তৃণমূল সাংসদ সুখেন্দু শেখর রায় তিনি সরব হয়েছেন। এবার তার যে পোস্ট, যেখানে তিনি বলছেন যে সিবিআই জেরা করুক কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে তাদের নিজেদের হেফাজতে নিয়ে, কিভাবে দেখছেন তার এই পোস্টকে আপনি, আপনার প্রাথমিক প্রতিক্রিয়া? রাজনীতির ঊর্ধ্বে সবার একটা পরিচয় আছে, সেটা হচ্ছে মানুষ। আজকে সুখেন্দু শেখর রায় যে প্রতিক্রিয়া দিয়েছেন বা শান্তনু সেনরা যে প্রতিক্রিয়া দিয়েছেন, সবার মেরুদণ্ড তো আর কালীঘাটে বন্ধক রাখেনি, তো তাদের বিবেক এখনো বেঁচে আছে। তাই দৈত্যকুলে প্রহ্লাদ, তাদেরকে আমরা সম্মান জানাচ্ছি, শ্রদ্ধা জানাচ্ছি যে এই রকম একটা
ভয়ঙ্কর হিনিয়াস ক্রাইমের বিরুদ্ধে কমসে কম এস্টাবলিশমেন্টের বিরুদ্ধে কথা বলেছেন। তার জন্য তাকে হৃদয়ের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। যে তৃণমূলের বহু মানুষ আছেন যারা এই ঘটনাকে প্রশ্রয় দেন না, তারা মনে করেন এর সঠিক তদন্ত করা উচিত এবং তার দলে সুখেন্দু শেখর রায় পড়ে। আমি আবারও বলছি যে দৈত্যকুলে প্রহ্লাদ, যাদের মেরুদণ্ড এখনো বিক্রি হয়নি, তাদের প্রতি আমাদের শ্রদ্ধা ভালোবাসা রইল। ধন্যবাদ জানাবো আপনাকে। অর্থাৎ এই মুহূর্তে এক্স হ্যান্ডেলে যে পোস্ট করেছেন সুখেন্দু শেখর রায়, সেই বিষয়ে আমরা কথা বললাম কংগ্রেস নেতা সৌম্য রায়ের সঙ্গে। তিনি বলছেন যে মানবতার খাতিরে মানুষের পাশে থেকে তিনি এই পোস্ট করেছেন, এমনটাই বললেন সৌম্য রায়। আপনাদের জানিয়ে রাখি, এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন তৃণমূলের সাংসদ সুখেন্দু শেখর রায়। তিনি বলছেন যে কারা আত্মহত্যার কথা প্রথম রটিয়েছিল তার তদন্ত করা দরকার, কেন দেওয়াল তড়িঘড়ি ভেঙে দেওয়া হলো তারও তদন্ত দরকার, এবং কেনই বা 3 দিন পরে ঘটনাস্থলে স্নিপার ডগ পাঠানো হলো। একদমই। এবং আরজি করের ঘটনার সামনে আসার পর থেকে আমরা দেখেছিলাম যে রাজ্যের বিভিন্ন সরকারি হাসপাতালগুলিতে যেরকম প্রতিবাদ বিক্ষোভ চলছে, দেশ জুড়ে এই ঘটনার যে রেশ, সেই রেশ কিন্তু পড়েছে। অন্যদিকে আমরা দেখেছি যে বিভিন্ন মহলের তরফে যেরকম প্রতিবাদ জানানো হচ্ছে, অন্যদিকে এর আগেও আমরা দেখেছি যে শান্তনু সেন তিনি বেশ কিছু বিষয়ে সরব হওয়ায় তাকে কিন্তু দলের মুখপাত্র তালিকা থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এবার আমরা দেখলাম সুখেন্দু শেখর রায় তাঁর যে বিস্ফোরক পোস্ট, এবং যেখানে রাজনৈতিক মহলের বক্তব্য যে কোথাও গিয়ে মানবতার খাতিরে মানুষের পাশে দাঁড়িয়ে তার এমন পোস্ট, এমনটাই তিনি বলেছেন। রাজনীতির ঊর্ধ্বে তিনি মানুষের পাশে দাঁড়াতে চেয়েছেন, সেজন্যই তার এহেন পোস্ট। একদমই তাই। আরজি কর কাণ্ডে বিস্ফোরক পোস্ট করেছেন সুখেন্দু শেখর রায়। সিপিকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করুক সিবিআই। পাশাপাশি আরও বেশ কিছু প্রশ্ন তুলেছেন তিনি। কেন 3 দিন পর ঘটনাস্থলে স্নিপার ডগ পাঠানো হয়েছে আরজি কর কাণ্ডে প্রশ্ন তুলেছেন সুখেন্দু শেখর রায়। 9 আগস্ট সন্ধ্যায় আরজি করে স্নিফার ডগ পাঠানো হয়। 12ই আগস্ট আবারও পাঠানো হয়েছিল স্নিফার ডগ। 3 দিন পরে স্নিফার ডগ পাঠানোর অভিযোগ ভুল বললেন অ্যাডিশনাল সিপি মুরলীধর শর্মা। একদমই তাই। যখন সুখেন্দু শেখর রায় তিনি যখন প্রশ্ন তুললেন যে কেন 3 দিন পর আরজি করে স্নিপার ডগ পাঠানো হলো, ঠিক তখনই কিন্তু অ্যাডিশনাল সিপি তিনি বলছেন যে 9 আগস্টই স্নিপার ডগ পাঠানো হয়েছিল, তার পরবর্তী ক্ষেত্রে আবারও 12ই আগস্ট তখনও কিন্তু স্নিপার ডগ পাঠানো হয়েছিল। তবে 3 দিন পরে যে স্নিপার ডগ পাঠানোর যে এক্স হ্যান্ডেলে পোস্ট করে এমনটা বলেছেন সুখেন্দু শেখর রায়, সেই কথা একেবারেই ভুল, এমনই বলছেন অ্যাডিশনাল সিপি মুরলীধর শর্মা। শনিবার রাতে এক্স হ্যান্ডেল পোস্টে সুখেন্দু শেখর যে বক্তব্য রেখেছেন, যেখানে তিনি বলেছেন যে কে বা কারা কেন আত্মহত্যার তথ্য সামনে আনলো সেই বিষয়টা যেরকম জানতে হবে সিবিআইকে। পাশাপাশি সেমিনার হল সংলগ্ন ঘরের দেওয়ালি বা কেন ভেঙে দেওয়া হলো, পাশাপাশি স্নিপার ডগ নিয়েও অভিযোগ তুলেছিলেন। যদিও অ্যাডিশনাল সিপি মুরলীধর শর্মা তিনি কিন্তু এ বিষয়ে তার যে অবস্থান স্পষ্ট করেছেন যে এই যে স্নিপার ডগ নিয়ে যে ধারণা, সেই ধারণা ভুল অভিযোগ আনা হয়েছে, এমনটাই তিনি বলেছেন। একদমই ভাস্বতী, আরো বিস্তারিত জানার চেষ্টা করবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রিয়া মাছি। রিয়া, সুখেন্দু শেখর রায় তিনি যেমনটা বলেছেন যে 3 দিন পর কেন স্নিপার ডগ পাঠানো হলো হাসপাতালে, এবং তার পরিপ্রেক্ষিতে অ্যাডিশনাল সিপি তিনি কি বলছেন? সুমিত্রা, তোমাকে জানিয়ে রাখবো যে এই অভিযোগ সামনে এনেছে নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করে সুখেন্দু শেখর রায়। তিনি যেমন একাধিক অভিযোগ এনেছেন, তার মধ্যে অপর একটি অভিযোগ হচ্ছে যে 3 দিন পর কেন স্নিপার ডগ পাঠানো হলো। তো সেই জায়গাতে আমরা ক্রোনোলজি যেটা দেখছি, প্রথমত তোমাকে সেটা জানিয়ে রাখবো যে ঘটনাটি ঘটে হচ্ছে 8 তারিখ এই ভোরবেলা, অর্থাৎ মধ্যরাত বলতে পারো বা ভোরবেলা এই ঘটনাটি ঘটে। এবং তারপর 9 তারিখ সকাল 10টার সময় 10:10 নাগাদ পুলিশ জানতে পারে, এবং তখন থেকেই শুরু হয় তদন্তের গতিবিধি, তখন থেকেই শুরু হয়। এবং যেটা দেখা যায়, যখন ঘড়ির কাঁটায় প্রায় 7:55 থেকে 8টা বাজে, সেই সময় কিন্তু স্নিপার ডগ সেই জায়গায় পৌঁছায় এবং ঘটনাস্থল থেকে আরম্ভ করে পারিপার্শ্বিক যে জায়গাগুলো রয়েছে সেগুলো তার সেই স্নিপার ডগ দিয়ে তারা তদন্ত চালায়। এবং তারপরে যে আজকে সুখেন্দু শেখর রায়ের এই যে পোস্ট, সেই পোস্ট ঘিরে কিন্তু ইতিমধ্যেই বিতর্ক শুরু হয়েছে, এবং এই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু আমরা পুলিশের থেকেই পুরো বিষয়টা জানতে চেয়েছিলাম। এবং সেখানে দাঁড়িয়ে অ্যাডিশনাল সিপি 1 মুরলীধর শর্মা তিনি জানান যে স্নিপার ডগ তারা 9 তারিখেই পাঠিয়েছিল, এবং
তারপরে সেকেন্ড টাইম তারা 12 তারিখে পাঠায় এবং যে ক্লেমটা করা হয়েছে, শুভেন্দু শেখর রায় যে ক্লেমটা করেছেন তিনি যে 3 দিন পর কেন পাঠানো হয়েছিল, এই বিষয়টা অত্যন্ত ইনকারেক্ট বিষয় বলে এমনটাই কিন্তু মন্তব্য করেছেন অ্যাডিশনাল সিপি উমার মুরলীধর শর্মা। বেশ, অনেক ধন্যবাদ রিয়া তোমাকে। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝি। আর পাশাপাশি শুভেন্দু শেখর রায়ের তীব্র বিরোধিতা করেছেন কুণাল ঘোষ। আরজি কর কাণ্ডের তদন্ত সকলে চান, কিন্তু সিপির গ্রেপ্তারির দাবি তীব্র বিরোধিতা করেছেন তিনি। ভাস্বতী একদমই, এবং তৃণমূল সাংসদের বিরোধিতায় বললেন কুণাল ঘোষ যে পোস্ট করেছেন এক্স হ্যান্ডেলে তৃণমূল সাংসদ, তৃণমূলের রাজ্যসভার সাংসদ শুভেন্দু শেখর রায়, যেখানে তিনি উল্লেখ করেছেন যে সিপিকে ডেকে নিয়ে সিবিআই হেফাজতে জিজ্ঞাসাবাদ করা হোক। যদিও সিপির গ্রেফতারির দাবির তীব্র বিরোধিতা করছেন কুণাল ঘোষ। আরজি কর কাণ্ডের তদন্তে সঠিকভাবে চান, তবে সিপির গ্রেফতারির দাবি তিনি তীব্রভাবে বিরোধিতা করেছেন। বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ রয়েছেন ফোন লাইনে। দেবজ্যোতি, কুণাল ঘোষের যে মন্তব্য, কুণাল ঘোষ এই সিপির গ্রেফতারির যে দাবি তুলেছেন শুভেন্দু শেখর রায় এবং যে পোস্ট তিনি করেছেন সেই বিষয়ে তীব্র বিরোধিতা করছেন, ঠিক কি ইঙ্গিতপূর্ণ মন্তব্য, তার কি জানা যাচ্ছে? দেখো, শুভেন্দু শেখরের রায় যে তারা এক্স হ্যান্ডেলে যে তথ্য সামনে এনেছেন তা নিয়ে কিন্তু একটা জল্পনা তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরে শুরু হয়েছিল। তার তীব্র বিরোধিতা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কুণাল ঘোষ করেছেন এবং সেখানে শুভেন্দু শেখর রায় যেভাবে সিবিআই কাস্টডিতে প্রাক্তন আরজি করের প্রিন্সিপাল সন্দীপ ঘোষ এবং পুলিশ কমিশনারকে জেরা করার কথা বলেছেন, তার তীব্র বিরোধিতা কুণাল ঘোষ করেছেন এবং বলেছেন যে এসবের কোনো ভিত্তি নেই এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ যে কলকাতা পুলিশের পক্ষ থেকে আরজি করের ঘটনার যে তদন্ত করা হয়েছিল এই যাবৎকালে সেরকম কোনো তদন্ত এত নিখুঁতভাবে পুলিশ করেছে বলে কেউ মনে করতে পারছেন না। সেই জায়গাতে কুণাল ঘোষের এই তীব্র কটাক্ষ তিনি করেছেন যে এসবের কোনো প্রয়োজনীয়তা নেই, এসবের কোনো ভিত্তি নেই এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সেন্সিটিভ বিষয়। অবিলম্বে সিবিআই দোষীদের খুঁজে শাস্তি দিক এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে দাবি করেছেন যে ফাঁসির সাজা হোক, সেই জায়গাতে কুণাল ঘোষ বলেছেন যে গ্রেপ্তারির কোনো প্রয়োজন নেই, পুলিশ কমিশনারের কাছে তথ্য অবশ্যই জানতে পারেন। অর্থাৎ এই তৃণমূল কংগ্রেসের দুই নেতার যে তথ্য সামনে আসছে তা নিয়ে কিন্তু একটা রাজনৈতিক জল্পনা শুরু হয়েছে। ধন্যবাদ দেবজ্যোতি। শুভেন্দু শেখর রায়ের তীব্র বিরোধিতা করেছেন কুণাল ঘোষ। আরজি কর কাণ্ডের তদন্ত সকলে চান, কিন্তু সিপির গ্রেপ্তারির দাবির তীব্র বিরোধিতা করছি আমি, এমনটাই বলছেন কুণাল ঘোষ। তৃণমূলের সাংসদের বিরোধিতায় এমনই পোস্ট করেছেন কুণাল ঘোষ। শুভেন্দু শেখর রায়ের তীব্র বিরোধিতা কুণাল ঘোষের, যেখানে তৃণমূল সাংসদ শুভেন্দু শেখর রায় তিনি মন্তব্য করেছেন, পোস্ট করেছেন এক্স হ্যান্ডেলে, যেখানে তিনি উল্লেখ করেছেন বিনীত গোয়েলকে সিবিআই হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হোক। পাশাপাশি আরজি করের ঘটনায় বেশ কিছু প্রশ্ন তিনি তুলেছেন। ঘটনাস্থল সংলগ্ন দেওয়াল কেন ভাঙা হলো, কেন ঘটনার এতদিন পর সেখানে স্নিফার ডগ নিয়ে যাওয়া হলো। যদিও তৃণমূল সাংসদের বিরোধিতা করে কুণাল ঘোষ যে মন্তব্য করলেন, যেখানে তিনি উল্লেখ করেছেন যে এই সিপির গ্রেফতারির দাবির তীব্র বিরোধিতা করছে, এমনটাই জানালেন কুণাল ঘোষ। অর্থাৎ ভাস্বতী, একদম দলের মধ্যেই যে বিরোধী মন্তব্য, অর্থাৎ দলের মধ্যে বিরোধী মন্তব্য, অর্থাৎ বিপরীত মন্তব্য পাওয়া যাচ্ছে। আপনাদের শোনাই কুণাল ঘোষ তিনি ঠিক কি বলেছেন। মাননীয় সাংসদ শুভেন্দু শেখর রায় তার পোস্টে যেভাবে পুলিশ কমিশনারের গ্রেফতার দাবি করেছেন, পুলিশ কমিশনারকে কাস্টোডিয়াল ইন্টারোগেশন অর্থাৎ সিবিআই পুলিশ কমিশনারকে গ্রেফতার করুক এবং জেরা করুক, এই দাবির তীব্র বিরোধিতা করছি। কারণ পুলিশ কমিশনার বিনীত গোয়েল তিনি সংবাদ পাওয়ার পর, খবরটা পাওয়ার পর দ্রুততার সঙ্গে যথাযথ ব্যবস্থা নিয়েছেন, পদক্ষেপ নিয়েছেন এবং সেইখানে 12 ঘন্টার মধ্যে গ্রেফতার হয়েছে। তারপরেও জেরা চলছিল, আর 3-4 দিন সময় চেয়েছিলেন মুখ্যমন্ত্রী, আরো হয়তো বড় ব্রেক থ্রু করে ফেলার জায়গায় ছিল, এখন সিবিআই হাতে চলে গেছে। সেই জায়গায় শুভেন্দু বাবু সিনিয়র, আমাদের সকলের শ্রদ্ধেয় নেতা, তার আবেগ, তার উদ্বেগ নিশ্চয়ই, কিন্তু তাই বলে পুলিশ কমিশনারের গ্রেফতার চাই এবং হেফাজতে নিয়ে জেরা চাই, এটা একটা অযৌক্তিক দাবি এবং এই দাবির বিরোধিতা করছে। আরো 12 সময় এখন একটা বিরতি। ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন।
ফিরলাম বিরতির পর আর এবার যে খবরে নজর রাখবো, তৃতীয় দিনে হাজিরা দিলেন সন্দীপ ঘোষ। 10:30 নাগাদ সিজিওতে ঢোকেন সন্দীপ ঘোষ এবং আরজিকরের প্রাক্তন অধ্যক্ষকে ফের তলব করে সিবিআই এবং গত দুদিন ধরেই ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর আবারও আজকে তাকে তলব করা হয়েছে। একদমই, এবং গত দুদিন ধরে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। এর আগে আমরা দেখেছি যে তাকে মাঝ রাস্তা থেকে পাকড়াও করে সিবিআই নিজেদের গাড়িতে করে সিবিআই দফতরে নিয়ে গিয়ে সেখানে জিজ্ঞাসাবাদ চলে। গতকালও তাকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করেন। এবার আজও তৃতীয় দিনেও তিনি হাজিরা দিলেন সিবিআই দফতরে। আপনারা জানেন যে মঙ্গলবারই হাইকোর্টের তিনি শরণাপন্ন হয়েছিলেন এবং হাইকোর্টে তিনি বলেছিলেন যে আমি নিরাপত্তার অভাবে ভুগছি এবং তারপরে হাইকোর্ট তাকে বলে যে বিচারপতি তাকে বলেছিলেন যে যদি সিবিআই তাকে ডেকে পাঠান তাহলে তাকে যেতে হবে এবং পাশাপাশি নিরাপত্তার ব্যাপারটাও তারা দেখবেন। এবং যে খবর উঠে এসেছিল মঙ্গলবারই বেলা 3টে নাগাদ তাকে সিজিও কমপ্লেক্সে যেতে হয় এবং টানা জিজ্ঞাসাবাদ চলে টানা দুদিন ধরে এবং আজও কিন্তু তাকে জিজ্ঞাসাবাদ করছে সিবিআই। একদমই, এবং আরজি করে নিহত চিকিৎসক খুনের তদন্তে ইতিমধ্যে সিবিআই কলকাতা হাইকোর্টের নির্দেশের পর রাজ্য পুলিশের হাত থেকে সিবিআইয়ের হাতে তদন্তভার যায় এবং জিজ্ঞাসাবাদ যেরকম চলছে, এর আগে আমরা দেখেছিলাম যে ইন্টার্ন চিকিৎসক এবং অন্যান্য যারা চিকিৎসক তাদেরকেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে। সাকিল মুস্তাক আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। সাকিল, তৃতীয় দিনে হাজিরা দিলেন সন্দীপ ঘোষ। কি কি বিষয় মূলত সিবিআই আধিকারিকরা আজ তার থেকে জানতে চান, কি কি বিষয় স্পষ্ট করতে চান সিবিআই আধিকারিকরা? সাকিল। থেকে সন্দীপ ঘোষ প্রাক্তন অধ্যক্ষ, তাকে কিন্তু গাড়ি থেকে নামিয়ে সিবিআই আধিকারিকরা নিজেদের গাড়ি করে সিবিআইয়ের গাড়ি করে কিন্তু সিজিও কমপ্লেক্স আনা হয়। তারপরেই তাকে প্রায় 10 ঘন্টা জেরা করা হয়, তারপরে মধ্যরাতে তাকে ছেড়ে দেওয়া এবং গতকাল শনিবার কিন্তু তাকে ফের ডাকা হয়, তলব করা হয়। কিন্তু তিনি 10টা নাগাদ আসেন এবং 10টা নাগাদ এসে কিন্তু জিজ্ঞাসাবাদ শুরু হয়। তারপরে কিন্তু 11টা নাগাদ তিনি আবার তাকে ছেড়ে দেন এবং সে বাড়ি চলে যায় বেলেঘাটার। টোটাল 23 ঘন্টা কিন্তু তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। তারপরে আজ সকালে ফের তলব করা হয়। আজ রবিবার কিন্তু সকাল 10:30 নাগাদ কিন্তু তিনি সিজিও কমপ্লেক্সে চলে আসেন। এর আগেই কিন্তু তার বেলেঘাটার বাড়িতে যখন আমরা ছিলাম সেখানে প্রশ্ন করলে কিন্তু তিনি মেজাজ হারান। কেন তাকে বারবার ডাকা হচ্ছে সেই প্রশ্নে কিন্তু মেজাজ হারান। গাড়ির দরজা কিন্তু মুখের উপর দরজা দিয়েই কিন্তু সিজিও কমপ্লেক্সের উদ্দেশ্যে বেরিয়ে যান। এরপরেই কিন্তু 10:30 নাগাদ সিজিও কমপ্লেক্সে তিনি আসেন এবং সিবিআই দপ্তরে গিয়ে কিন্তু ইতিমধ্যেই যেটা জানা যাচ্ছে এখনো পর্যন্ত কিন্তু জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া সেটা কিন্তু শুরু করা হয়েছে। একদমই, এবং সে জায়গায় সাকিল একটা বিষয় জানতে চাইবো যে গতকাল যেরকম তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, অন্যান্য আরও চিকিৎসক ইন্টার্ন চিকিৎসকদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, তাদের বয়ানের সঙ্গে সন্দীপ ঘোষের বয়ান মিলিয়ে দেখা হচ্ছে। এখনো পর্যন্ত সন্দীপ ঘোষের বয়ানে কি কোনো অসঙ্গতি পেয়েছেন সিবিআই? দেখা যাচ্ছে অভিযুক্ত সঞ্জয় রায় তাকে কিন্তু বেশ কয়েকদিন আগেই কিন্তু সিবিআই হেফাজতে আনা হয়েছে এবং তার যে বক্তব্য, তার যে জিজ্ঞাসাবাদ করে যে বয়ান পেয়েছে সেগুলো রেকর্ড করে রাখা হচ্ছে এবং আরও যারা সেই দিন রাতে যারা ছিলেন ওখানে গ্রাউন্ড স্টাফ এবং চিকিৎসক জুনিয়র ডাক্তারদেরও কিন্তু জিজ্ঞাসাবাদ করা হচ্ছে দফায় দফায়, সেই সব বয়ান কিন্তু রেকর্ড করে রাখা হচ্ছে। এরপরেই কিন্তু যে সন্দীপ ঘোষের যে গতকাল পর্যন্ত 23 ঘন্টা কিন্তু জিজ্ঞাসাবাদ করা হয়েছিল সেই সব বয়ান রেকর্ড করা হচ্ছে এবং আজকে কি জিজ্ঞাসাবাদ করা হবে, যা জানাবে সন্দীপ ঘোষ সেই সব বয়ান কিন্তু মিলিয়ে দেখা হবে। কোনো অসঙ্গতি থাকলেই কিন্তু সিবিআইয়ের তরফ থেকে কিন্তু গুরুত্বপূর্ণ ব্যবস্থা নেওয়া হবে এমনটাই কিন্তু জানা যাচ্ছে সিবিআই সূত্রে। একদমই সাকিল, সেক্ষেত্রে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং এই আরজি করের ঘটনায় আমরা দেখেছি পড়ুয়ারাও একাধিকবার তারা ক্ষোভ বিক্ষোভ দেখিয়েছিলেন সন্দীপ ঘোষের বিরুদ্ধে এবং সে জায়গা থেকে আরো স্পষ্ট হতে চাইছেন সিবিআই আধিকারিকরা তার বিরুদ্ধে সমস্ত অভিযোগ সত্যি কিনা। ধন্যবাদ জানাবো সাকিল মুস্তাক আমাদের প্রতিনিধি ছিলেন সরাসরি আমাদের সঙ্গে। আরো 12ই সময় এখন একটা বিরতি। ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। আরো 12 নিয়ে ফিরে এলাম বিরতির পর। ভাস্বতী, 14ই আগস্ট যখন মধ্যরাতে আরজি করে যে ভাঙচুরের ঘটনা ঘটে সেই ঘটনাকে কেন্দ্র করে এখনো পর্যন্ত 32 জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে খবর। আরজি কর সংলগ্ন এলাকায় জমায়েতে না দেওয়া হয়েছে এবং পাশাপাশি অন্যদিকে যে খবর উঠে আসছে যে এই ঘটনাকে কেন্দ্র করে অর্থাৎ 14ই আগস্টের মধ্যরাতের ঘটনাকে কেন্দ্র করে যে উত্তেজনা, সেই ঘটনাকে কেন্দ্র করে এখনো পর্যন্ত 32 জনকে গ্রেপ্তার করা হয়েছে। একদমই, এবং 18 থেকে 24শে আগস্ট পর্যন্ত 5 জনের বেশি জমায়েতে নয় কলকাতা পুলিশের তরফে এমনই বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে কলকাতা পুলিশ কমিশনের তরফে। পাশাপাশি আপনাদের জানিয়ে রাখবো আরজি করে গত 14ই আগস্ট রাতে যে ভাঙচুরের ঘটনা সেই ঘটনা এখনো পর্যন্ত মোট 32 জনকে গ্রেফতার করা হয়েছে।
অর্থাৎ ওই ঘটনার পর যেমন জানিয়েছিলেন সিপি, তিনি বলেছিলেন যে সেই সময় নিরাপত্তার অভাব ছিল, আমরা বুঝতে পারিনি এই এতটা পরিমাণ এই ভাঙচুরের ঘটনা ঘটতে পারে এবং এই ঘটনা ঘটতে পারে, এমনটা তিনি স্বীকার করেছিলেন সাংবাদিক বৈঠক করে। এবং তারপর থেকে নিরাপত্তা কিন্তু বাড়ানো হয়েছে। গতকাল যখন আমি আরজি করে গিয়েছিলাম তখন দেখলাম নিরাপত্তা একেবারে টান করে রাখা হয়েছে, পাশাপাশি বিভিন্ন হোস্টেলে তারাও কিন্তু নিরাপত্তা বাড়ানো হয়েছে। এবং এই মুহূর্তে আরও বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শুভঙ্কর মণ্ডল। শুভঙ্কর, যেটা জানা যাচ্ছে যে 14ই আগস্ট মধ্যরাতে যখন ভাঙচুর করা হয় আরজি করে, সেই ঘটনায় এখনো পর্যন্ত 32 জনকে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি 18ই আগস্ট থেকে 24শে আগস্ট পর্যন্ত 7 দিন, মাফ করবেন 28শে আগস্ট পর্যন্ত 7 দিন যে জমায়েতে না বলা হয়েছে আরজি কর সংলগ্ন এলাকায়, এই বিষয়ে বিস্তারিত জানবো তোমার থেকে। দেখো, তোমাদের দুজনকে জানিয়ে রাখি যে ইতিমধ্যেই যে নির্দেশিকা জারি হয়েছে সেই মতো কিন্তু কলকাতা পুলিশের তরফ থেকে অ্যানাউন্সমেন্ট বিভিন্ন রাস্তাগুলোতে চলছে, মূলত আরজি কর সংলগ্ন যে রাস্তাগুলো রয়েছে সেখানে। এবং স্পষ্ট বলা হয়েছে যে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা বা BNSS 163 ধারার যে 1 নম্বর উপধারা, সেই অনুযায়ী 5 জনের বেশি কোনোভাবে জমায়েত কিন্তু করা যাবে না। এবং 18 তারিখ থেকে অর্থাৎ আজ থেকে 24শে আগস্ট পর্যন্ত কোনোভাবেই কোনো জমায়েত এইসব রাস্তাগুলোতে করা যাবে না। এবং যারাই জমায়েত করে 5 জনের বেশি বা বলা হয়েছে সেখানে কোনো লাঠি বা কোনো লেথেল ওয়েপন বা এই ধরনের কোনো জিনিসপত্র যদি দেখা যায় মারাত্মকভাবে সেখানে সমস্যা তৈরি করতে পারে, তাহলে কিন্তু যথোপযুক্ত ব্যবস্থা নেবে কলকাতা পুলিশ, স্পষ্ট জানানো হয়েছে। কেননা এগুলো হচ্ছে বিভিন্ন ঘটনা থেকে কলকাতা পুলিশ বলা যেতে পারে শিক্ষা নিয়েছে। কেননা গত 14ই আগস্ট মধ্যরাতে যে রাত দখলের কর্মসূচি, সেটা কি করে যে ভাঙচুরের কর্মসূচিতে পরিণত হয়ে গেল সেটা নাকি কলকাতা পুলিশ বুঝতেই পারেনি। এবং যেখানে বারবার বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন সংগঠন, গণসংগঠন, এমনকি আরজি করের অবস্থানরত পড়ুয়াদের তরফ থেকেও একই অভিযোগ করা হয়েছে যে পুলিশের কাছে কি কোনো রকম কোনো ইন্টেল ছিল না, কোনো রকম কোনো ইনফরমেশন তাদের কাছে ছিল না যে এই ধরনের ভাঙচুর বা এই ধরনের কোনো ঘটনা ঘটানো হতে পারে। এত পরিমাণে যখন মব গ্যাদার্ড হচ্ছে তখন কি তার আগে কোনো ব্যবস্থা নেওয়া যেত না, ফোর্স কি ডাকা যেত না? এবং কলকাতা পুলিশের নগরপাল শুধু নয়, ডিসি যিনি রয়েছেন নর্থ, তিনিও কিন্তু একই জিনিস এবং অন্যান্য আধিকারিক তাদের মুখে আমরা একই কথা শুনেছি যে সেখানে কিন্তু তারা বুঝতে পারেননি এইভাবে একটা ক্রাউড, একটা মব এইভাবে ভেতরে ঢুকে যাবে, ভেতরে দুষ্কৃতী তাণ্ডব চালাবে, বর্বরচিত আক্রমণ ঘটাবে এমার্জেন্সির ভেতরে। এবং সেখান থেকে বলা যেতে পারে শিক্ষা নিয়ে কিন্তু ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা তার যে 163 নম্বর ধারার 1 উপধারা রয়েছে সেই অনুযায়ী আপাতত 18 থেকে 24শে আগস্ট পর্যন্ত সমস্ত রকমের যে জমায়েত আরজি কর এবং তার সংলগ্ন রাস্তা, বিশেষ করে আরজি কর মেডিকেল কলেজের সামনের যে রাস্তাটি যেটি একেবারে বেলগাছিয়ার দিকে গিয়েছে এবং আরেকটি অভিমুখ শ্যামবাজার 5 মাথা মোড়কে কানেক্ট করছে, সেই রাস্তাটিতে তো কোনোভাবেই নয়। এবং যারাই 5 জনের বেশি কোনো রকম জমায়েত দেখা যাবে তাদের বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা গ্রহণ করা হবে। এবং তোমায় জানিয়ে রাখি যে সকাল থেকে আমরা যে তথ্য পেয়েছি যে হাসপাতালে বেশ কিছু ওয়ার্ডে কিন্তু শয্যা কিছুটা পরিমাণে খালি রয়েছে, কেননা অনেক রোগী আরজি কর হাসপাতাল থেকে মুখ ফিরিয়েছেন। তার বড় কারণ হচ্ছে যেহেতু এইখানে এই মুহূর্তে আন্দোলন অবস্থান চলছে এবং অনেক ক্ষেত্রে আমরা আগের দিনও দেখেছিলাম আমাদের আরেক প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ, তিনিও তুলে ধরেছিলেন যে এসএনসিইউ থেকেও প্রচুর সদ্যজাতকে নিয়ে কিন্তু তাদের ফ্যামিলি মেম্বার, তাদের মায়েরা যেখান থেকে চলে যাচ্ছেন, অনেক পেশেন্ট এখান থেকে ফিরে গিয়েছে। যদিও ট্রমা কেয়ারে আজকে আমরা জানতে পেরেছি যে জেনারেল যে এমার্জেন্সি তার কার্যকলাপ বা প্রক্রিয়া সেখানে শুরু হয়েছে ট্রিটমেন্টের, সেখানে 5 থেকে 6 জনেরও বেশি পেশেন্ট ইতিমধ্যে সেখানে ট্রিটমেন্ট পাওয়া শুরু হয়েছে তাদের। সব মিলিয়ে যাতে স্বাস্থ্য ব্যবস্থা ঠিক থাকে বা বলা যেতে পারে চিকিৎসা পরিষেবা ঠিক থাকে তার ব্যবস্থা কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ করছে। কিন্তু যারা অবস্থানরত চিকিৎসকরা রয়েছেন, ডাক্তাররা রয়েছেন, তাদের র্যালি আজকে একটি রয়েছে। এবং তোমায় জানিয়ে রাখি তারাও কিন্তু বারবার জানাচ্ছেন যতক্ষণ না পর্যন্ত ওই নির্যাতিতা ছাত্রীর সঙ্গে ন্যায় বিচার হবে, তার সঙ্গে যে দুষ্কর্ম ঘটানো যারা রয়েছেন, যারা রয়েছেন তাদেরকে যতক্ষণ না চিহ্নিত করে গ্রেফতার করা হবে এবং সেই সঙ্গে সঙ্গে এই ভাঙচুরের ঘটনায় যারা জড়িত তাদের যতক্ষণ না দৃষ্টান্তমূলক শাস্তি হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু তাদের যে 6 থেকে 7টি দফা দাবি ছিল নিরাপত্তা বাড়ানো থেকে শুরু করে যাবতীয়, সেগুলোর দিকে অবশ্যই নজর দেওয়া হচ্ছে। কিন্তু বাদবাকি মূলত তাদের যে দাবি, কেউ বলছে তার দিদির বিচার চাই, কেউ বলছে তার বোনের বিচার চাই, এই বিচার যতক্ষণ না পাচ্ছেন নির্যাতিতা ততক্ষণ পর্যন্ত কিন্তু তাদের এই আন্দোলন অবস্থান চলবে। কিন্তু আজ সকাল থেকে আমরা একদমই শুভঙ্কর, তুমি যেমনটা বললে যে চিকিৎসকরা তারা অনড় রয়েছেন তাদের দাবি নিয়ে। তবে পাশাপাশি আরো একটা জিনিস জানার চেষ্টা করব তোমার কাছে যে এখনো পর্যন্ত 32 জনকে গ্রেফতার করা হয়েছে, তাদের কোনো পরিচয় কি পাওয়া গিয়েছে, কোনো খবর রয়েছে তোমার কাছে?
জন কিন্তু সংলগ্ন এলাকার বিভিন্ন জায়গা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়েছে এবং তারা সেদিন এসছিলই যে মিছিলগুলো এসছিল সেই মিছিলের হয়তো আড়ালে তারা এই কর্ম অর্থাৎ বলা যেতে পারে বর্বরচিত আক্রমণ করার জন্যই তারা হয়তো ভেতরে এসছিল এবং কোনোভাবে কিন্তু সেখান থেকে তারা একেবারে মেন গেট টপকে ভেতরে চলে আসে এবং আমরা যে ভিডিও দেখিয়েছিলাম সেইখানে কিন্তু অডিও ক্লিপে স্পষ্ট শোনা যাচ্ছে যে যারা ভেতরে ভাঙচুর করছেন তারা স্পষ্টভাবে জানাচ্ছেন যে সেমিনার হলের দিকে চল অর্থাৎ নিচে যখন তারা ভাঙচুর চালাচ্ছে অকাতরে তখন কিন্তু তাদের গলায় এই কথাগুলো শোনা গিয়েছে অর্থাৎ কোনোভাবে কি টার্গেট করা হয়েছিল সেমিনার হলকে, যেই সেমিনার হল এখনো পর্যন্ত অক্ষত রয়েছে বা সেই সেমিনার হল যেহেতু প্লেস অফ অকারেন্স সেটাকে রক্ষা করা সব থেকে বড় কাজ। সেইখানে দাঁড়িয়ে স্বাভাবিকভাবেই কিন্তু লোকাল এরিয়ার যারা রয়েছেন যাদেরকে এখনো পর্যন্ত গ্রেফতার করা হয়েছে 32 জনকে, জানা যাচ্ছে তারা কিন্তু মোস্ট অফ দ্য তারা কিন্তু লোকাল আশপাশের এরিয়ারই এবং তাদেরকে ইন্টারোগেট করে মূলত কি মোটিভ ছিল এই ভাঙচুরে সেটি কিন্তু অবশ্যই জানার চেষ্টা করছে কলকাতা পুলিশ। একদমই অনেক ধন্যবাদ শুভঙ্কর তোমাকে। শুভঙ্করের থেকে যে তথ্য উঠে এলো আরও একবার আপনাদের জানিয়ে দিই, 18 আগস্ট থেকে 24 আগস্ট পর্যন্ত এই জমায়েতে না বলা হয়েছে, পাশাপাশি 32 জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং এই মুহূর্তে আরও বড় একটা বিরতি নিয়ে ফিরছি। একদমই সঙ্গে থাকুন। আর এবার যে খবরে নজর রাখবো, আরজিকর কাণ্ডে লকেট চট্টোপাধ্যায়কে তলব, প্রাক্তন বিজেপি সাংসদকে তলব লালবাজারে এবং সেই সঙ্গে চিকিৎসক কুণাল সরকারকেও তলব করা হয়েছে সুবর্ণ গোস্বামীকেও। দোষীদের পরিচয় প্রকাশ, গুজব ছড়ানোর অভিযোগে তাদের তলব করা হয়েছে বলে খবর। আপনাদের জানিয়ে রাখি, প্রাক্তন বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়কে তলব করা হয়েছে লালবাজার সূত্রে, এমনটাই খবর। রিয়া মাঝি আমাদের প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। রিয়া, কি জানা যাচ্ছে? দেখো, তোমাকে তাকিয়ে রাখবো যে কুণাল সরকার এবং সুবর্ণ গোস্বামী এবং একই সঙ্গে লকেট চট্টোপাধ্যায় এই তিনজনকে তলব করা হয়। আজকে 3টের সময় লালবাজারে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়। তার মধ্যে কুণাল সরকার তিনি কিন্তু সেই নোটিশে রিপ্লাই করেছেন ইতিমধ্যে। তিনি জানিয়েছেন যে তিনি শিলিগুড়িতে আছেন, তাই তিনি আজকে হাজিরা দিতে পারবেন না, কিন্তু আগামীকাল তিনি লালবাজারে আসবেন বলে এমনটাই ইমেল করে পুলিশকে জানিয়েছে। তবে ডক্টর গোস্বামী এবং লকেট চট্টোপাধ্যায় তারা আসবেন কিনা এখনো অব্দি পুলিশের কাছে কোনো রকম ইমেল বা কোনো রকম চিঠি আসেনি। তবে তোমাকে জানিয়ে রাখবো যে এদেরকে ডাকার কারণই হচ্ছে একটা, যেটা হচ্ছে যে মিস ইন্টারপ্রেট করা, অর্থাৎ পিএম রিপোর্ট সেটাই যা লেখা আছে সেটা নিয়ে রীতিমতো এই ডক্টর গোস্বামী, ডক্টর সরকার এরা দুজনেই যে মিস ইন্টারপ্রেট করেছিল এবং তার কারণেই কিন্তু ভুল একটি রিউমার ছড়িয়েছিল এই রিনাউন্ড ডক্টররা যে মিস ইন্টারপ্রেট করেছিল সেই যে রিপোর্ট দেখার পর পিএম রিপোর্ট দেখেছিল বলে দাবি করেছিল এই গোস্বামী, ডক্টর গোস্বামী। তো সেই কারণের জন্যই মূলত এই দুজন ডাক্তারকে ডাকা এবং লকেট চট্টোপাধ্যায় তাকে ডেকেছে, কারণ হচ্ছে তিনি তার এক্স হ্যান্ডেলে এই ভিকটিমের, আমরা জানি এরকম রেপ ভিকটিমের কিন্তু আইডেন্টিটি ডিসক্লোজ করা যায় না, কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে লকেট চট্টোপাধ্যায় তিনি তার এক্স হ্যান্ডেলে যে পোস্ট করেছিলেন সেটা কিন্তু ডিসক্লোজ করেছিলেন, তার আইডেন্টিটি ডিসক্লোজ করেছে। সেই কারণেই মূলত লকেট চট্টোপাধ্যায়কে তলব লালবাজারে। সেক্ষেত্রে রিয়া, কি অভিযোগ উঠে আসছে তাদের বিরুদ্ধে? দেখো, তোমাকে যেমনটা আমি জানালাম যে এই যে পিএম রিপোর্ট সেখানে যে লেখা ছিল 150 গ্রাম ইউটেরাস অর্থাৎ ফ্লুইডের কথা লেখা ছিল, সেটাকেই মিস ইন্টারপ্রেট করা হয়েছে। বলা হয়েছে যে 150 গ্রাম সিমেন্ট, সেই কারণের জন্যই কিন্তু মূলত যেটা নয় সেটাকে মিস ইন্টারপ্রেট করা হয়েছে। এবার সেই কারণেই রিউমার ছড়িয়েছিল, তাই মূলত এই দুই ডাক্তারকে তলব এবং আইডেন্টিটি ভিকটিমের ডিসক্লোজ করার জন্য লকেট চট্টোপাধ্যায়কে তলব। ধন্যবাদ তোমায়। অর্থাৎ এই ঘটনাকে কেন্দ্র করে তলব করা হয়েছে লকেট চট্টোপাধ্যায়কে, ডক্টর কুণাল সরকারকেও ডেকে পাঠানো হয়েছে এবং ডেকে পাঠানো হয়েছে লকেট চট্টোপাধ্যায়কে, ডেকে পাঠানো হয়েছে সুবর্ণ গোস্বামীকে, ডেকে পাঠানো হয়েছে কুণাল সরকারকে। লালবাজার সূত্রে এমনটাই জানা যাচ্ছে এবং সেই ক্ষেত্রে একটা জিনিস একেবারে স্পষ্ট হয়ে যায়, অনেকেই সামাজিক মাধ্যমে এই মহিলা চিকিৎসকের যার খুন হয়েছে তার ছবি দিচ্ছেন এবং তার নাম নিচ্ছেন, পাশাপাশি অনেক তথ্য তারা তুলে ধরছেন। এই সমস্ত তথ্য তুলে ধরা থেকে আপনারা বিরত থাকুন, কারণ এই মুহূর্তে লকেট চট্টোপাধ্যায়, চিকিৎসক কুণাল সরকার এবং সুবর্ণ গোস্বামীকেও ডেকে পাঠানো হয়েছে, এমনটাই খবর লালবাজার সূত্রে। অন্যান্য আরো খবর নিয়ে ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরলাম বিরতির পর। আরজিকর কাণ্ডের প্রতিবাদে দোষীদের ফাঁসির দাবিতে বিক্ষোভ, প্রতিবাদে বোলপুরে তৃণমূলের বিক্ষোভ, ধর্ণা
এবং পাশাপাশি বাঁকুড়াতেও এই বিক্ষোভ চলেছিল এবং এবার বোলপুরের সেই ধর্ণা মঞ্চে এবং বিক্ষোভ চলছে আরজিকর কাণ্ডের প্রতিবাদে এই বিক্ষোভ। সেখানে রয়েছেন কারামন্ত্রী এবং ক্ষুদ্র বস্ত্রশিল্পের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, তিনি সেখানে রয়েছেন এবং ধর্ণা মঞ্চে এই মুহূর্তের ছবি আপনারা দেখতে পাচ্ছেন, যেখানে লেখা রয়েছে দোষীদের ফাঁসি চায় এবং এর দাবিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু পথে নেমেছিলেন এবং তিনিও বিক্ষোভ দেখিয়েছিলেন। আর পাশাপাশি এবার জেলায় জেলায় এই বিক্ষোভে সামিল তৃণমূল কংগ্রেস। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি মনা বীরবংশী। মনা, বীরভূমে যে ধর্ণা মঞ্চে চলছে দোষীদের ফাঁসির দাবিতে, সেখানে রয়েছেন মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, তিনি কিছু বলেছেন কি? দেখো, একেবারেই তাই সুদীপ্ত। তুমি জানো যে রাজ্য তৃণমূল নেতৃত্বের পূর্ব ঘোষণা অনুযায়ী এদিন বীরভূম জেলাতেও কিন্তু তৃণমূলের প্রতিবাদ মঞ্চ একেবারে জেলা থেকে শহর ব্লক স্তরে সমস্ত জায়গায় কিন্তু সেই প্রতিবাদ মঞ্চ গড়ে উঠেছে। এদিন বোলপুরের যে চৌরাস্তা, সেখানে তৃণমূলের প্রতিবাদ মঞ্চে যে ছবিটা উঠে আসছে আমরা দেখতে পাচ্ছি, সেই প্রতিবাদ মঞ্চে উপস্থিত রয়েছেন বোলপুরের তৃণমূল বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিংহ, সেখানে উপস্থিত রয়েছেন বোলপুরের সাংসদ অসিত মাল, বোলপুর পুরসভার চেয়ারম্যান পর্ণা ঘোষ, এছাড়াও তৃণমূল অন্যান্য নেতৃত্ব। দেখো, পরিষ্কারভাবে এদিন মন্ত্রী চন্দ্রনাথ সিংহ তিনি পরিষ্কার জানালেন যে যেভাবে বিশেষ করে তাদের প্রথম দাবি সেটি হচ্ছে আরজিকর কাণ্ডে এই মুহূর্তে দাঁড়িয়ে কেন্দ্রীয় যে এজেন্সি সিবিআই তদন্ত করছে তাদের কাছে দাবি রাখছে যে প্রথমে যারা এই ঘটনার সঙ্গে যুক্ত সেগুলি তাদেরকে গ্রেপ্তার করতে হবে, গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি চাইছে। পাশাপাশি তুমি জানো যে এই আরজিকর নিয়ে এই মুহূর্তে দাঁড়িয়ে বিজেপি এবং সিপিএম এর তরফ থেকে যেভাবে তৃণমূল দলকে কলুষিত করা হচ্ছে, সরকারকে কলুষিত করা হচ্ছে, স্বাভাবিকভাবে তারও একটা প্রতিবাদ তিনি রাখছেন এবং তিনি বলছেন, মন্ত্রী চন্দ্র সিংহ বলছেন একদমই মনা, আপাতত ধন্যবাদ তোমায়। আপনাদের যে সামনে দুটো ছবি তুলে ধরছে, একদিকে বাঁকুড়া বোলপুরে তৃণমূলের বিক্ষোভ অবস্থান চলছে আরজিকর কাণ্ডের প্রতিবাদে। তবে এই মুহূর্তে যে খবরের দিকে আমরা নজর রাখবো, সুখেন্দু শেখর রায়কে তলব লালবাজারের। বিকেল 4টের সময় হাজিরার নির্দেশ দেওয়া হচ্ছে। বিএনএস ইস্যুতে তলব করা হয়েছে লালবাজারে, সুখেন্দু শেখর রায়কে তলব করা হয়েছে লালবাজারে। বাসতী একদমই, এবং আপনাদের জানিয়ে রাখবো সুখেন্দু শেখর রায়, তৃণমূলের রাজ্যসভার সাংসদ সুখেন্দু শেখর রায়কে তলব লালবাজারে। বিকেল 4টের সময় সুখেন্দু শেখর রায়কে লালবাজারে তলব করা হয়েছে। একাধিক ইস্যুতে তিনি কথা বলেছিলেন, তিনি এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন এবং বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছেন এবং পাশাপাশি এরপর যে খবর উঠে আসছে যে সুখেন্দু শেখর রায়, তৃণমূলের রাজ্যসভার সাংসদ সুখেন্দু শেখর রায়কে তলব করা হয়েছে। বিকেল 4টের সময় তাকে তলব করা হয়েছে, হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। আপনাদের জানিয়ে রাখবো বিএনএস ইস্যুতে তলব লালবাজারে। পাশাপাশি আজ যেখানে লকেট চট্টোপাধ্যায়কে তলব করা হয়েছে এবং অন্যদিকে কুণাল সরকারকে তলব করা হয়েছে এবং অন্যদিকে সুবর্ণ গোস্বামীকে তলব করা হয়েছে। আর এখানেই আবারও খবর যে সুখেন্দু শেখর রায়কেও তলব করা হয়েছে লালবাজারে। আপনারা জানেন যে এক্স হ্যান্ডেলে তিনি পোস্ট করেছিলেন, একাধিক ইস্যু নিয়ে কথা বলেছিলেন, কেন 3 দিন পর স্নিপার ডগ পাঠানো হয়েছিল হাসপাতালে, এমনটা তিনি প্রশ্ন তুলেছিলেন। আরো বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝি। রিয়া, ঠিক কি কারণে তলব করা হয়েছে সুখেন্দু শেখর রায়কে? সুদীপ্ত, তুমি জানো যে কিছুক্ষণ আগেই সুখেন্দু শেখরের যে টুইট, যে এক্স হ্যান্ডেলে পোস্ট, যেটা ইতিমধ্যেই ভাইরাল হয়েছে এবং তিনি গতকাল রাতে সম্ভবত এই পোস্ট করে, সেই পোস্ট নিয়ে কিন্তু ইতিমধ্যেই বিতর্ক শুরু হয়ে গিয়েছে। কারণ একজন শাসক দলের নেতা, তিনি রাজ্যসভার এমপি, তিনি যে পোস্ট করেছেন সেই পোস্টকে ঘিরে কিন্তু চাঞ্চল্য ছড়িয়েছে। কারণ তিনি সেই পোস্টে বলেছিলেন যে এই কলকাতার পুলিশ কমিশনারকে এবং একই সঙ্গে এক্স প্রিন্সিপালকে, তাদেরকে যাতে থরলি ইন্টারোগেট করা হয় এবং তাদেরকে জিজ্ঞাসা করা হোক যে এই সুইসাইড স্টোরিটা কারা প্লট করিয়েছিল, এই বিষয়টা নিয়ে যেমন তিনি বলেছিলেন। এবং পাশাপাশি তিনি বলেছিলেন যে সেমিনার হলের যে দেওয়াল সেটা কেন ভাঙা হলো, এবং একই সঙ্গে তিনি বলেছিলেন স্লিপার ডগ তাকে কেন 3 দিন পর নিয়ে যাওয়া হলো, এবং 100 এজ অফ সাচ কোয়েশ্চেন বলে তিনি মেনশন করেছিলেন, যেটা দেখে মনে হচ্ছে তিনি ওই 100 গ্রাম যে সিমেন্ট সেটার কথা মেনশন করতে চেয়েছিলেন। এই যেটা একাধিক যে তার যে এই পোস্ট, সেটাকে ঘিরে যে চাঞ্চল্য ইতিমধ্যেই ছড়িয়েছে। এবং কিছুক্ষণ আগেই আমরা যে
দেখেছিলাম, কারণ আমরা দেখিয়েছিলাম যে এই যে সুখেন্দু শেখর তিনি যে পোস্ট করেছেন যে 3 দিন পর কেন পাঠানো হলো এই স্লিপার ডগকে, যেটা একদম সত্য নয়। অ্যাডিশনাল সিপি 1 মুরলীধর শর্মা তিনি স্পষ্টত তার অফিসিয়াল কোর্টে জানিয়েছেন যে দিস ইজ ইনকারেক্ট, বিকজ হচ্ছে 9 তারিখ 8 তারিখে ঘটনা ঘটে, 9 তারিখে সন্ধ্যেবেলা প্রায় 8টা নাগাদ কিন্তু সেই সময় স্লিপার ডগ সেই ঘটনাস্থলে নিয়ে যাওয়া হয় এবং বিভিন্ন জায়গায় স্লিপার ডগ দিয়ে পরীক্ষা করা হয় এবং তারপরে সোমবার ফার্দার ইনভেস্টিগেশনের জন্য সোমবার অর্থাৎ 12 তারিখ সেই দিনকে আবার স্লিপার ডগ নিয়ে যাওয়া হয়। তো এই তিনি একাধিক মন্তব্য করেছেন, তিনি বলেছেন যে পুলিশ স্লিপার ডগ কেন 3 দিন পরে নিয়ে গেল এবং এই যে সুইসাইডের বিষয়টা, যেটা পুলিশ এর আগেও প্রেস কনফারেন্স করে বলেছে যে পুলিশের তরফ থেকে বলা হয়নি সুইসাইডের কথাটা, তারা ফ্লোট করায়নি, এটা শুধুমাত্রই ডক্টরদের তরফ থেকে তার বাড়িতে জানানো হয়েছিল। এই যে একাধিক বিষয় নিয়ে তিনি মন্তব্য করেছেন শাসক দলের নেতা সুখেন্দু শেখর, সেই কারণের জন্যই তাকে আজকে তলব করা হয়েছে। তাকে আজ 4টের মধ্যে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। 35 বিএনএস যে নোটিশ হয় সেই করা হয়েছে, 4টের মধ্যে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এই শাসক দলের নেতাকে। বেশ, অনেক ধন্যবাদ রিয়া তোমাকে। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝি। আপনাদের জানিয়ে রাখি সুখেন্দু শেখর রায়কে তলব করা হয়েছে লালবাজারে। বিকেল 4টের সময় হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে সুখেন্দু শেখর রায়কে। বিএনএস ইস্যুতে তাকে তলব করা হচ্ছে। সিপিকে হেফাজতে নেওয়ার দাবি জানিয়েছিলেন তৃণমূল সাংসদ। আমরা দেখেছিলাম যে শনিবার এক্স হ্যান্ডেলে তিনি যে পোস্ট করেছিলেন, যেখানে তিনি বিভিন্ন বিষয় নিয়ে আরজি করে ঘটনায় সরব হয়েছিলেন, পাশাপাশি সিপিকে সিবিআই হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের দাবিও তিনি জানিয়েছিলেন। অন্যদিকে 9 আগস্টই পাঠানো হয়েছিল স্নিপার ডগ, এমনটাই বলেছিলেন অ্যাডিশনাল সিপি। ঠিক যেমনটা আপনাদের জানাচ্ছিলাম যে 9 আগস্ট সন্ধ্যেই আরজি করে স্নিপার ডগ পাঠানো হয়, 12 আগস্ট আবারও পাঠানো হয়েছিল স্নিপার ডগ, এমনটাই বলছেন অ্যাডিশনাল সিপি। তিনি বলছেন যে 3 দিন পরে স্নিপার ডগ পাঠানোর অভিযোগ ভুল, এমনটাই বলেছেন অ্যাডিশনাল সিপি মুরলীধর শর্মা। একদমই। এবং তৃণমূলের রাজ্যসভার সাংসদ সুখেন্দু শেখর রায়, যেখানে তিনি অভিযোগ করেছিলেন যে ঘটনার এতদিন পর কেন স্নিফার ডগ পাঠানো হয়েছে, আর এই নিয়ে এই অভিযোগের পরিপ্রেক্ষিতেই মুরলীধর শর্মা অ্যাডিশনাল সিপি ক্রাইম, তিনি এ বিষয়ে তার যে বক্তব্য স্পষ্ট করেছেন যে এই ঘটনায় 9 আগস্ট সন্ধ্যায় আরজি করে স্নিফার ডগ পাঠানো এবং তারপর 12 আগস্ট পাঠানো হয়েছে। সেক্ষেত্রে এই যে অভিযোগ উঠছে, এই অভিযোগ সম্পূর্ণ ভুল এবং ভুল তথ্য দেওয়া হচ্ছে স্নিফার ডগ নিয়ে। একদমই তাই, অর্থাৎ সুখেন্দু শেখর এই ক্ষেত্রে ভুল তথ্য দিয়েছেন এক্স হ্যান্ডেলে। রিয়া মাঝি আমাদের প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। রিয়া, এই যে সুখেন্দু শেখর রায় তিনি যে অভিযোগ এনেছেন, যে এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন এবং তারপর অ্যাডিশনাল সিপির যে বক্তব্য, কি অবস্থান তার, কি স্পষ্ট করলেন তিনি? দেখো, তিনি এই যে পোস্ট করেছিল, তিনি শাসক দলের নেতা, একজন রাজ্যসভার এমপি এই সুখেন্দু শেখর রায়, তিনি যে পোস্ট করেছিলেন সেই পোস্টের পরেই কিন্তু যেটা দেখা যায়, তিনি বলেন তাকে যখন আমরা প্রশ্ন করি যে তারা কেন 3 দিন পর এই স্লিপার ডগ পাঠিয়েছেন, তিনি তখন স্পষ্টত জানায় 3 দিন পর নয়, তারা ঘটনার যেদিনকে হয়েছিল 8 তারিখে মধ্যরাতের এই ঘটনা, তারপরে 9 তারিখ 10টার সময় পুলিশ জানতে পারে, তারপর থেকে যে তাদের তদন্ত প্রসেস চলে, সেই ইভিনিং এ 8টার সময় কিন্তু পাঠানো হয় স্লিপার ডগ এবং ফের 12 সোমবার পাঠানো হয়, কারণ হচ্ছে ফার্দার ইনভেস্টিগেশনের জন্য। সেই তিনি যেটা দাবি করেছেন যে 3 দিন পর পাঠানো হয়েছে স্নিফার ডগ, এটা কিন্তু একদম ইনকারেক্ট বলেই তিনি দাবি করেছিলেন। ধন্যবাদ। আরো এখন এ পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।